আমি আরো আপনাকে আশ্বস্ত করছি, বুলা আমার শ্বশুর বাড়ি নয়। তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে তিনি শক্তিশালী বন্ধু দেশ চীনের সাথে কথা বলেছেন এবং পানি সম্পদ মন্ত্রী গতকাল তার বক্তব্যে আশ্বস্ত করেছেন যে ইনশাল্লাহ যে নামেই হোক কাজ শুরু হয়ে যাবে। আমরা নামের কাঙ্গাল নই, আমরা কামের কাঙ্গাল। বদনাম সুনাম যা হবে আপনার হবে, আমি কিন্তু ভার মুক্ত। স্বাস্থ্য খুবই খারাপ। অবশ্য আপনার বোধহয় সুযোগ কম হয়, কারণ আপনি তো সিএমএইচ ট্রিটমেন্ট নেন। এটা তো আপনাদের জন্য স্পেশালি ডেজিগনেটেড। আমরা সেখানে যেতে গেলে হয়তো আপনাদের দোয়া নিয়ে যেতে হবে। একদিনে 34 জন মানুষ বিরোধী দলের নিহত হয়েছিল, তার মধ্যে 14 জন জামাত ইসলামের, 20 জন বিএনপির। আমার এই প্রস্তাবে সরকারি দল খুশি না, আমি কি করবো? আপনার দলই খুশি না। ওই তারা তো সেই রকম উষ্ণ অভিনন্দন জানালেন না। মাননীয় বিরোধী দলের নেতা ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন নাস মান ইয়ানফাউন নাস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাজেট সেশনের শুরু থেকে এ পর্যন্ত যে সমস্ত সম্মানিত সদস্যবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেছেন, আমি তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সকলেই তাদের বিবেচনাবোধের জায়গা এবং জ্ঞান থেকে এই আলোচনায় অংশগ্রহণ করেছেন। আমি এই ধারণা পোষণ করতে চাই, দেশ, সমাজ, জাতি এবং দিনের কল্যাণেই তারা তাদের আলোচনা রেখেছেন। এটি ঠিক যে সকলের চিন্তাধারা একই ধরনের হবে না, সরকারি দলেও না, বিরোধী দলেও না। চিন্তা একই ধরনের হলে এত লোকের বক্তৃতার প্রয়োজন হতো না, এত সময় খরচ করতে হতো না। সবার পক্ষ থেকে দুই দিক থেকে একজন করে বক্তব্য রাখলেই বিষয়টা চুকে যেত। আমরা এখানে জনগণের ভালোবাসা এবং ভোটে নির্বাচিত হয়ে মহান আল্লাহর ইচ্ছায় আসার সুযোগ পেয়েছি এবং সবাই নিজের বিবেক, মহান আল্লাহ তাআলা আর প্রিয় জনগণের কাছে দায়বদ্ধ। এই দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা আমাদের বক্তব্য রেখে থাকি। বাজেট সেশন বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশন। এর ভিত্তির উপর পুরা বছরটি কেমন যাবে তাই নির্ভরশীল। আমি বিশ্বাস করি সকল সদস্যই সেদিকে খেয়াল রেখে তারা বক্তব্য উপস্থাপন করেছেন। আমি আমার বক্তব্যের সূচনায় গভীর শ্রদ্ধা প্রদর্শন করছি এবং তাদের জন্য মাগফিরাত কামনা করছি। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন। মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, যার অসামান্য অবদান রয়েছে জাতির জন্য। জেনারেল আতাউল গনি উসমানী, যিনি মুক্তিযুদ্ধে সফল নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতার পতাকা উত্তোলনকারী আসম আব্দুর রব, যিনি সাহসী যুবক হিসাবে সেদিন গর্জন করেছিলেন। সকল শহীদ এবং জীবিত মুক্তিযোদ্ধা, 90-এর গণ আন্দোলনের শহীদ, 28 অক্টোবরের শহীদ, পিলকানা হত্যাকাণ্ডের শহীদ, শাপলা চত্বরের শহীদ, 17.5 বছর ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে সমস্ত লোক শহীদ হয়েছেন,
বিশেষ করে আমার প্রিয় দলের সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ, আমরা একটি কষ্টে ভোগা দল। আমাদের 1-2 করে 11 জনকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। 12 নম্বর জন এখানে জীবিত আছেন, বাকি সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে শহীদের যথাযথ মর্যাদা দান করুন। তাদের দুঃখী পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সাথে 24-এর গণ অভ্যুত্থানের সকল শহীদ, আহত এবং পঙ্গু এবং ফ্যাসিবাদী আমলে গুম হওয়া সকল পরিবার, ব্যক্তি, তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করছি। পিলখানায় নির্মমভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, জাতির শৌর্য বীর্যের জায়গায় মূলত আঘাত দেওয়া হয়েছে, আমি তাদেরকেও গভীর শ্রদ্ধায় স্মরণ করছি এবং আল্লাহ তাআলার দরবারে তাদের শাহাদাত কবুল হওয়ার জন্য দোয়া করছি। সীমাহীন ত্যাগের মধ্য দিয়ে আজকের এই পার্লামেন্ট গঠিত হয়েছে। এই পার্লামেন্ট আমরা মূল থেকেই বলে আসছি মজলুমের পার্লামেন্ট। সঙ্গত কারণেই আশা করি যে পার্লামেন্ট এমন কোনো আচরণ করবে না যেটা মজলুম দেশবাসীকে আহত করে। এই পার্লামেন্ট দায়িত্বশীল আচরণ করবে, জাতিকে স্বপ্ন দেখাবে, জাতিকে জাগিয়ে তুলবে, জাতিকে ঐক্যবদ্ধ করবে এবং জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। মাননীয় স্পিকার, আমরা এই বাজেট অধিবেশনে বাজেট বড় না ছোট, বাস্তবায়নযোগ্য বা তার সামনে চ্যালেঞ্জ আছে, এর সংখ্যাতাত্ত্বিক অনেক বিশ্লেষণ আমরা করেছি। আমি ওই দিকে খুব একটা যেতে চাই না, কারণ এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। এই সংসদে আজকে আমরা যারা আছি, একসময় আমরা একদিকেই বসতাম, বিশেষ করে 2001 থেকে 2006, অল্প 2-1 জন ছাড়া বা 2-1টি দল ছাড়া। এখন আমরা 2 অংশে সংযুক্ত, আমি বিভক্ত বলছি না, সংযুক্ত। কারণ কোনো যানবাহনে এক চাকায় চলে না। যানবাহন ড্রাইভ করতে হলে মিনিমাম 2টা টায়ার লাগে। এই সংসদেরও 2টা টায়ার, একটা সরকারি দল আর একটা বিরোধী দল। যে কোনো একটা টায়ার যদি অকেজ হয়ে যায়, পুরা যানবাহন অকেজ। সুতরাং আমরা সবাই খেয়াল রাখবো এই টায়ার 2টি যাতে সচল থাকে। এই টায়ারে আপনি পিন লাগাবেন, পেরেক মারবেন, তাহলে কিন্তু ওই টায়ারটা ফুটো হয়ে যাবে। ওইটা ফুটো হয়ে গেলে ওই টায়ারও চলবে না, যেটা অবশিষ্ট। একটা চমৎকার টেন্ডেন্সি আমি লক্ষ্য করেছি, প্রায় সকল বক্তা কুচি কুচি করে কাটার পরে বলেন এগুলো ছাড়েন, ছাড়িয়ে আসেন, আমরা ঐক্যবদ্ধভাবে দেশটা চালাই। ওই কুচি কুচি করার যন্ত্রটা আসেন আমরা ফেলে দিই। আমরা একটা বিউটিফুল ওয়ান্ডারফুল কম্বিনেশনে চলি। এর অর্থ এটি নয় যে সরকারি দলের যেটা অভিপ্রায়, বুঝে না বুঝে সেটাই হবে বিরোধী দলের অভিপ্রায়। আবার এর অর্থ এটিও নয় যে সরকারি দল সঙ্গত কোনো বিষয় নিয়ে সামনে আগালে বিরোধী দল বিরোধিতার খাতিরে শুধু বিরোধিতাই করে যাবে। এই দুইটার কোনোটাই না। সরকারি দলকেও বিরোধী দলকে সম্মান করার মানসিকতা থাকতে হবে, আর বিরোধী দলেরও সঙ্গত সকল ব্যাপারে সরকারকে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে।
এই কথাটি আমরা প্রথম দিনই বলে রেখেছি। মাননীয় স্পিকার, অতীত অভিজ্ঞতা আমার নেই, আপনার আছে, এখানে আরো কিছু কিছু সম্মানিত সদস্যের আছে, তবে আমরা বেশিরভাগ নবীন। নবীনদের অধিকার থাকে প্রবীণদের কাছ থেকে শিকার, কিন্তু আমরা মন্দতা শিখতে চাই না, আমরা শিখতে চাই ভালোটা। অতীতে এই সংসদে দাঁড়িয়ে ব্যক্তিকে তুষামত করার জন্য গান হয়েছে, কবিতা হয়েছে, স্বপ্নবিলাস হয়েছে। প্রিয় জনগণের ট্যাক্সের টাকা খরচ করে এই সংগঠনে, এই সংসদে এটা হওয়া উচিত নয়। এটা তুষামতের জায়গা নয়, এটা দায়িত্ব পালনের জায়গা, দায়িত্ব বুঝে নেওয়ার জায়গা, দায়িত্ব পালন করার জায়গা। অনেক সময় ব্যক্তিকে খুশি করতে গিয়ে অন্যকে আবার বেশি করে আমরা আঘাত করে ফেলি। আমি প্রথম দিন আপনার মাধ্যমে অনুরোধ করেছিলাম অতীতের ব্যাড কালচারকে আমরা না বলি, বিশেষ করে এই সংসদে দাঁড়িয়ে চরিত্র হননের কোনো কাজ যেন না হয়, এবং আপনি যেন এটা এলাও না করেন। অভিজ্ঞতা বলছে তার কিছু উন্নয়ন হয়েছে, কিন্তু পুরোপুরি শেষ হয়নি। আমি আশা করব এরপরে আর এটা কন্টিনিউ করবে না। মাননীয় স্পিকার, বাজেট মূলত একটি জাতির টিকে থাকার এবং সামনে এগিয়ে যাওয়ার চার্টার। আমি ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে, সরকার গঠনের পরে খুব কম সময় পেয়েও একটা বিধ্বস্ত অর্থনীতির ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তিনি সংসদে একটা বাজেট পেশ করেছেন। 234 পৃষ্ঠার এই বাজেট পাঠ করতে তার অনেক কষ্ট হয়েছে, কষ্ট হওয়ার কথা। কয়েক ঘন্টা তাকে দাঁড়িয়ে বক্তব্য রাখতে হয়েছে, তার উপর একটি গুরুভার অর্পিত হয়েছে এই সংসদ এবং সরকারের পক্ষ থেকে। আমি এও বিশ্বাস করি তিনি তার জ্ঞান মতো এই বাজেটকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার, সুন্দর করার তিনি চেষ্টা করেছেন। কিন্তু তারপরেও তিনি এবং তার টিম ব্যক্তিগতভাবে মানুষ, সমষ্টিগতভাবে মানুষ, মানুষের কোনো প্রয়াস সম্পূর্ণভাবে ভুলের ঊর্ধ্বে হওয়ার প্রশ্নই ওঠে না। এর মধ্যে ত্রুটি এবং ঘাটতি থাকবে, এটাই স্বাভাবিক। এটা আমি করলেও থাকত। বিরোধী দলের কাজ হচ্ছে ওয়াচ ডগের কাজ করা। তারা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখবে এই বাজেটের মাধ্যমে জনকল্যাণের পরিবর্তে কোথাও জনগণের কোনো ক্ষতি হচ্ছে কিনা, এবং বিশেষ করে সমাজের ন্যায্যতার ভিত্তিতে যাদের পাওনা আছে তারা বঞ্চিত হচ্ছে কিনা, এবং কোনো জায়গায় জনগণের অর্থের অপচয়ের প্রস্তাবনা আছে কিনা, এই বিষয়গুলো দেখা মূলত বিরোধী দলের কাজ। সরকারি দলের বন্ধুরা বিরোধী দলের সমালোচনাকে কেউ কেউ ওয়েলকাম করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আবার কেউ কেউ বিরক্তি প্রকাশ করেছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। এইসব বৈচিত্র্য নিয়েই এই সংসদ, এই বৈচিত্র্য থাকুক। সরকারি দল বাজেটের প্রশংসা করতে থাকুক, বিরোধী দল হালকা প্রশংসার সাথে ভারী ওয়াচডগের কাজটাও করে যান। তাহলে বাজেট সত্যিকার অর্থে পূর্ণতা পাবে, এবং আমরা এটা আশা করতে চাই। বিরোধী দলের পক্ষ থেকে, এমনকি সরকারি দলের পক্ষ থেকেও কিছু কিছু বিষয়ে কিছু প্রস্তাবনা এসেছে, এবং আমি বেশ কিছু প্রস্তাবনাকে একান্তভাবে যৌক্তিক মনে করি। রেওয়াজ অনুযায়ী সম্পূরক বাজেটের উপরে কাট মোশন ছিল, সেখানে একটাও গ্রহণ করা হয় নাই।
যদি 1 টাকার একটাও গ্রহণ করা হতো তাহলে ডেমোক্রেসিতে সুন্দর একটা চ্যাপ্টার যোগ হতো। এবারও যে প্রস্তাবনাগুলো এসেছে, আমি আশাবাদী হতে চাই যে সবগুলাই অবলীলায় অগ্রাহ্য হবে না, বরঞ্চ যেগুলা যৌক্তিক মাননীয় অর্থমন্ত্রী বিবেচনায় নিয়ে সেগুলা গ্রহণ করবেন এবং তার পূর্ণাঙ্গ প্রস্তাবনায় সংশোধিত আকারে তিনি এই সংসদে পেশ করবেন। তাহলে দেশবাসী বুঝতে পারবে যে এই সংশোধনের আলোচনা শুধু সময় ক্ষেপণের জন্য নয়, কিন্তু কিছু কথার ফুল জুড়ে নয়, এর বাস্তবতা রয়েছে, এর মধ্যে সারবস্তু আছে। মাননীয় স্পিকার, এই সেশনটা কার্যত আগামীকালকে শেষ হবে না, কিন্তু এই চ্যাপ্টারটা ক্লোজ হবে আগামীকাল। কারণ জুলাইয়ের 1 তারিখ থেকে এই বাজেট বাস্তবায়ন শুরু হবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমাদের সুস্পষ্ট প্রস্তাবনা যে আমরা দেখতে পাচ্ছি অতীতে বর্তমানে কোনো বেশ কম হয়নি। এটা জুলাই টু জুন হওয়ার কারণে এবং শেষের দিকটা বন্যা দুর্যোগ থাকার কারণে তাড়াহুড়া করে অর্থ ছাড়া হয়। সারা 10 মাসে 42%, আর এই সময় আরো 42% থেকে যা হয় পুরোপুরি। পরে এখানে অপচয় এবং লুটপাটের দুয়ার উন্মুক্ত হয়ে যায়। আমাদের প্রস্তাবনা কালকেও এখানে আলোচনায় এসেছে, পরশু এসেছে, এর আগেও এসেছে। আমরা আমাদের ছায়া বাজেটেও বলেছি যে ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হোক, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর এই সময়টা হোক ফিসকাল ইয়ার। জাতির ক্ষতি হ্রাস পাবে, কাজের গতি বৃদ্ধি পাবে। আমরা আশা করব এটা সক্রিয় বিবেচনায় নিয়ে কার্যকর হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় সংক্রান্ত যে মৌলিক কথাটি বলে রাখতে চাই যে এই বাজেট আমরা প্রণয়ন করি ঠিক আছে, কিন্তু আমরা বাস্তবায়ন করি না। বাস্তবায়ন করে আমাদের নির্বাহী ফোর্স যারা আছে তাদের মাধ্যমে, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে বাস্তবায়ন হয়, তারাও ভুলে উঠবে না। এটা নিয়মিত ইভ্যালুয়েশন বা অ্যাপ্রোপ্রিয়েশনের যদি একটা সিস্টেম আমরা এস্টাবলিশ করতে পারি তাহলে জনগণের ট্যাক্সের টাকার সর্বোচ্চ সদ্ব্যবহার হবে, এটা আমরা নিশ্চিত হতে পারি। এই জন্য প্রতি 3 মাস অথবা 4 মাস অন্তর অন্তর এর ইভ্যালুয়েশন বা অ্যাপ্রোপ্রিয়েশন রিপোর্ট এবং আলোচনাই সংসদে হওয়া উচিত। বিশেষ করে শেষ 3টি মাস হাতে রেখে সম্পূরক বাজেটটা আসা দরকার। এবারও আমি ব্যক্তিগত আলোচনায় বলেছিলাম যে দেরি করলেন কেন, এটা আরো আগে আনতে পারতেন। একজন দায়িত্বশীল সম্মানিত সদস্য তিনি বললেন যে এত আগে প্রেডিক্ট করব কিভাবে। আমি বললাম যখনই পরিকল্পনা নেওয়া হয়েছে প্রেডিকশন তো তখন হয়ে আছে এবং এর একটা টাইম লাইনও হওয়া উচিত, কোন কাজটা কোন সময়ের ভিতরে সম্পন্ন হবে। যদি এইভাবে ইভ্যালুয়েশন এবং টাইম লাইন ফলো করে আমাদের বাজেট পরিকল্পনা বাস্তবায়ন হয় তাইলে 3 মাস কেন 6 মাস আগেও প্রেডিক্ট করা কোনো অসম্ভব নয়। আর এখানেও আমরা দেখলাম যে অন্তত 20 দিন আগে তো প্রেডিকশন করা গেছে। তো 20 দিন আগের প্রেডিকশন যদি হয় তাইলে 3 মাস আগেরও প্রেডিকশন করা সম্ভব। তখন আর ওই যে অপচয় এবং লুটপাট এটা সম্ভাবনাটা কমে আসবে। আমাদের সমাজে বাজেট বাস্তবায়ন বা উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি, জবাবদিহিতার অভাব, সততা স্বচ্ছতার অভাব। এটি আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ একদিনে দূর হবে না, কিন্তু কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে এবং পদ্ধতিগতভাবে যদি এটা আমরা শুরু করতে পারি তখন এটা সুফল আমরা পেতে পারি। মাননীয় স্পিকার, আমাকে কতটুকু সময় দিবেন আগে বলেন নাই, আমি ধারণা করে নিচ্ছি
এই সংসদে কেউ কেউ যেভাবে আনলিমিটেড সময় পেয়েছেন, আজকে আশা করি আমিও সেই রকম পাবো। আপনাকেও আনলিমিটেড সময় দেওয়া হবে, বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার, তবে আনলিমিটেডটাও লিমিটেড হবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমি সব খাতওয়ারি বিষয়গুলো এখানে আনবো না। যে বিষয়গুলোকে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি সেই বিষয়গুলো এখানে আনতে চাই। বাজেট দেশের জনগণের জন্য। এখানে সকল জাতি, গোষ্ঠী, অঞ্চল সমন্বিত হবে, সম্পৃক্ত থাকবে। তবে একটা ইনসাফ ভিত্তিক বাজেট তখনই হবে যখন সমাজের পিছিয়ে পড়া অংশ এবং অঞ্চলকে অধিক গুরুত্ব দিয়ে বাজেটে সম্পৃক্ত করা হবে এবং এই বাজেটের সুফল যখন সবাই পাবে, কেউ এর সুফল থেকে বঞ্চিত হবে না। এই বাজেটে আমরা লক্ষ্য করেছি তার ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা নিয়ে অনেকেই কথা বলেছেন, আমিও আবার কথা বলছি। শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো নেই। বিভিন্ন ধরনের অনিয়ম, অপকর্মের কারণে এটা বিশ্বের মিনিমাম স্ট্যান্ডার্ড আমাদের দেশ মেনটেন করতে পারে না। 18 কোটি মানুষের দেশে এতগুলা পাবলিক বিশ্ববিদ্যালয়, এতগুলা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কিন্তু বিশ্ব র্যাঙ্কিংকে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এখনো জায়গা করে নিতে পারিনি, বরঞ্চ দিন দিন আমরা পিছিয়ে যাচ্ছি। এর মূল কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে আমাদের কোনো নির্দিষ্ট ভিশন নেই এবং সেই জায়গায় দক্ষতা বৃদ্ধির এবং দক্ষ লোকের সম্মান করার কোনো জায়গা নেই। বরাবরই রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়ার কারণে নিজেদের ইচ্ছা অনিচ্ছার লালন পালন করার কারণে আমাদের শিক্ষা পিছিয়ে যাচ্ছে। কোথায় গিয়ে থাকবে আল্লাহ ভালো জানে। থামাতে হবে, আর পিছনের দিকে যেতে দেওয়া যাবে না। এখন একটা জায়গা থেকে শুরু করে সামনে এগিয়ে যেতে হবে। সেই শিক্ষা আমাদের দেশে বহুমাত্রিক। এখানে সাধারণ শিক্ষা আছে, কেজি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। আবার এখানে মাদ্রাসা শিক্ষা আছে। মাদ্রাসায় আবার 2টি মৌলিক ধারা আছে, একটি আলিয়া মাদ্রাসা আর একটি কওমি মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা সরকারি কনসিডারেশনে যেটুকুই হোক আছে, কিন্তু বিশাল একটা অংশ কওমি মাদ্রাসা যারা, তাদের কোনো কনসিডারেশন এই বাজেটে নেই। অথচ সরকারের ট্রেজারিতে তারাও তো ট্যাক্স দিচ্ছে। প্রত্যেকটি নাগরিক কিন্তু পরোক্ষ এবং প্রত্যক্ষ কর পরিশোধ করে থাকে। তো তাদের তো হক আছে, তাহলে তারা কেন উপেক্ষিত হবে? হ্যাঁ, এখানে তাদের কিছু আশঙ্কা আছে। তাদের আশঙ্কা হলো সরকারি দান অনুদান সুবিধা যদি গ্রহণ করা হয় তাহলে এই শিক্ষা ব্যবস্থার উপরেও সরকার ইচ্ছামতো নিয়ন্ত্রণ আরোপ করবে। তখন ইসলামী শিক্ষার মৌলিকত্ব ক্ষুণ্ণ হতে পারে। যদি তাদের সম্মিলিত যে সংস্থা আছে হায়াতুল উলিয়া, তাদের সাথে বসে তাদেরকে নিশ্চয়তা দেওয়া যায় যে আপনাদের পরামর্শ মোতাবেকই এগুলা পরিচালিত হবে, আমরা জোর করে কিছুই চাপাবো না। রাষ্ট্রের ট্রেজারিতে আপনাদের হক আছে, আপনাদের হক আপনাদের হাতে তুলে দেওয়া আমাদের দায়িত্ব, আমাদেরকে এই সুযোগ আপনারা সৃষ্টি করে দেন। তখন একটা রাস্তা বের হবে। আমি মনে করি তাদেরকে এই বাজেটে ইনক্লুড করা উচিত। এখন মেকানিজম কি হবে, সরকার এটা বের করে নেবে। এই ক্ষেত্রে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে আমরা প্রস্তুত। আমাদের সহযোগিতা ছাড়াই যদি সরকার একা সমাধান করে বলে ধন্যবাদ দেব, অসুবিধা নেই, কাজটা হওয়া দরকার। এরপরে আমরা লক্ষ্য করলাম প্রাইমারি স্কুলের প্যারালাল সংখ্যায় যাই হোক, ইবতেদায়ী মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলার কোনো অ্যাকোমোডেশন এখানে নাই, আমাদের বাজেটে নাই। তারাও শিক্ষায় কন্ট্রিবিউট করছে। আমি দাবি করব তাদেরকেও এর অন্তর্ভুক্ত করা। নন এমপিভুক্ত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে ফ্যাসিস্ট আমলে,
বাস্তবতা থাকা সত্ত্বেও অনেক প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি। এটা ঠিক যে এই ধরনের বেশ কিছু প্রতিষ্ঠান থাকতেও পারে যাদের কোনো ন্যূনতম মান নেই, দেওয়ার মতো অবস্থা নেই। নিরপেক্ষভাবে, নির্মোহভাবে মান যাচাই করে, লাইকিং ডিসলাইকিং এর ভিত্তিতে নয়, কোনো এলাকা বা অঞ্চল ভেদে বৈষম্য নয়, একটা কমিটি বা কমিশন করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যাচাই বাছাই করে যেগুলা এমপিওভুক্ত হওয়া উচিত তাদেরকে আর ঝুলিয়ে না রেখে তাদের উপর আর জুলুম অব্যাহত থাকুক, এটা আমরা চাই না। আমরা চাই যে এটার অবসান হোক, এটার সমাধান হোক। শিক্ষা জাতির প্রতি কোনো অনুগ্রহ নয়, একটি জাতির অধিকার। এই অধিকার দেওয়ার দায়িত্ব হলো রাষ্ট্র বা সরকারের। প্রত্যেক দেশে, উন্নত দেশেও শিক্ষার দুটি পথ রয়েছে, একটি সরকারি, একটি বেসরকারি। বেসরকারিতে তারা যাবে, সরকারির চাইতে যারা উন্নত শিক্ষা আছে বলে মনে করে, যাদের অর্থ আছে, অ্যাফোর্ডেবিলিটি আছে, তারা যাক, অসুবিধা নেই। কিন্তু যে জনগণ সরকারি শিক্ষাটা নিতে চায় তাদেরকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হচ্ছে সরকারের কাজ। এই ক্ষেত্রে অবশ্যই পুরা শিক্ষাটাই সরকারিকরণ হওয়ার দাবি রাখে। এই বিষয়টাও আমি সরকারকে বিবেচনায় নেওয়ার জন্য অনুরোধ করব। তবে হ্যাঁ, এবারকার বাজেটে এটা কতটুকু সম্ভব হবে এটা তারা বিবেচনা করে দেখবেন। 5 বছরের জন্যই পার্লামেন্ট এবং সরকার গঠিত হয়েছে। আমরা আশা করি যে 5 বছর এটা কন্টিনিউ করবে। এর একটা স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা দরকার। জাতিকে আশ্বস্ত করা দরকার যে আমরা এইভাবে আগাতে চাচ্ছি। জাতির সামনে বিষয়টা স্পষ্ট করা দরকার। মাননীয় স্পিকার, শিক্ষায় অনগ্রসর একটা জনগোষ্ঠী আছে, তারা আমাদের অংশ, তারা এই দেশের নাগরিক। তাদের একটা অংশ বা বড় অংশ পাহাড় অঞ্চলে বসবাস করে। যোগাযোগে, স্বাস্থ্যসেবায়, শিক্ষায়, এই 3টা মৌলিক বিষয়ে তারা অনেক পিছিয়ে। এবং অনেক পিছিয়ে থাকার কারণেই পাহাড়ে অনবরত অস্থিরতা লেগেই আছে। তাদেরকে আস্থায় আনতে হবে, ন্যায্যতার ভিত্তিতে তাদের প্রাপ্য তাদের হাতে তুলে দিতে হবে, অতীতের বঞ্চনা সহ তাদের হাতে তুলে দিতে হবে। যদি এইভাবে তাদেরকে আমরা মূল ধারায় ফিরিয়ে আনতে পারি, আমরা আশা করি সেখানে দেশপ্রেমিক সেনাবাহিনীর আর কোনো সদস্যকে নিহত হতে হবে না। তারা তখন বিশ্বাস করতে শুরু করবে যে এই দেশ আমাদের সকলের, এই দেশকে বাঁচানোর দায়িত্ব, এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সকলের। আমরা এই বিষয়েও আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। বিশ্ববিদ্যালয়গুলো আমার প্রিয় দেশে কোনো মানে আসলো না, আসবে কিভাবে? বিশ্ববিদ্যালয়ে সেই রকম মানসম্মত কোনো গবেষণা নেই, গবেষণার জন্য পর্যাপ্ত ফান্ডও নেই, লজিস্টিকও নেই, এবং আমার ধারণা মন মানসিকতাও নেই। ইচ্ছা থাকলে তো একটা উপায় বের হয়। শিশু কান্না করলে তো মা কিছু দুধ দেয়। আমাদের বিশ্ববিদ্যালয়গুলা যদি রিসার্চ বেস না হয় তাহলে চিরজীবনই আমরা একটা আমদানি নির্ভর জাতি হিসাবে থেকে যাব। আমরা যে সমস্ত ক্যাপিটাল মেশিনারি, লজিস্টিক এবং আমাদের প্রয়োজনীয় পণ্য বিদেশ থেকে আমদানি করে থাকি, তাকে আমদানিই করতে থাকবো আর শুধু খুঁজতে থাকবো যে কোন দেশ থেকে ভালো আমদানি করা যাবে, নাকি একদিন আমরাও রফতানি করার জন্য এই পণ্যগুলা তৈরি হব? জাতিকে যদি এই ক্ষেত্রে তৈরি করতে হয়, অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কেন্দ্রে পরিণত করতে হবে। এবং আমি অনুরোধ করব, শিক্ষায় যে ফান্ড দিয়েছেন যদি আরো সম্ভব হয়, আরো ফান্ড দিয়ে, স্পেশাল অ্যালোকেশন দিয়ে অন্তত 5-7টা ইউনিভার্সিটিকে স্পেশালি ডেজিগনেট করা দরকার, স্পেশাল অ্যাসাইনমেন্ট দেওয়া দরকার যে আমাদের জাতি আপনাদের কাছ থেকে এটি চায়। এই বাজেটকে আমি বড় বলবো না, ছোটও বলবো না, মধ্যমও বলবো না। আমি বলবো জাতির প্রয়োজনে যা দরকার সেই রকম বাজেটে নিতে হবে। আমি এটাও বিশ্বাস করি
রেভিনিউ আহরণে আমাদের যে আশঙ্কা অতীত অভিজ্ঞতার আলোকে সরকার নিজে যদি সৎ হয় এবং সদিচ্ছা থাকে, তাহলে যে রেভিনিউ টার্গেট এখানে আমরা ফোকাস করেছি তার চাইতে বেশি রেভিনিউ আহরণ করা সম্ভব। তবে তিনটা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। আমাদের দেশে যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, আয়কর দিয়ে থাকেন, তারা তিনটা ট্যাক্স দেন। একটা হচ্ছে সরকারি ট্রেজারিতে জমা হয়, আরেকটা কিছু অসৎ লোকের পকেটে যায় যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত, আর আরেকটা চাঁদাবাজদের পকেটে যায়। এরকম যারা আয় করেন তাদেরকে যদি নিশ্চয়তা দেওয়া হয় ট্যাক্স শুধু একটাই হবে, দ্বিতীয়টা আর তৃতীয়টা থাকবে না, তাহলে আমি বিশ্বাস করি স্বপ্রণোদিত হয়ে এই সমস্ত ব্যবসায়ীরা আরো বেশি ট্যাক্স দিতে তারা আগ্রহী হবে। সেই সাথে এই ব্যবসায়ীরা যখন দেখবেন যে তাদের ব্যবসা যদি কখনো ঝুঁকিতে পড়ে, তখন সরকার এবং দেশ এসে তাদের পাশে দাঁড়ায়। এই আস্থা যদি তাদের মধ্যে তৈরি হয় যে ট্যাক্স শুধু ওয়ান ওয়ে টানেল নয়, এটা টু ওয়ে টানেল, আমি দিব আর বিপদে পড়লেও আমি পাবো, সেই রকম আস্থার পরিবেশ যদি সৃষ্টি করা যায়, সকল দেশের ব্যবসায়ীরা, উন্নত দেশের ব্যবসায়ীরা যেভাবে এই ট্যাক্স দিয়ে থাকেন, আমাদের ব্যবসায়ীরা সেটা দিবেন বলে আমি বিশ্বাস করি। তাদের যাদের সাথেই কথা হয়েছে তারা বলেছে যে আপনারা কাট মোশন করে ওই দুইটা ছাঁটাই করে দেন, 2 নম্বর আর 3 নম্বর, দেখবেন আমরা ট্যাক্স দেই কিনা। ব্যবসায়ীদের মধ্যে সকলের উদ্দেশ্য সমান নয়, এর মধ্যে বেশিরভাগ ব্যবসায়ী সৎ, তারা সততার সাথে বাঁচতে চান, কিন্তু তাদেরকে বাধ্য করা হয় অসৎ হতে। আর কিছু আছে মজ্জাগতভাবে অসৎ, ওরা সব সময় সব জায়গায় লুণ্ঠন এবং ডাকাতির মানসিকতা নিয়েই তারা থাকে। এদের সংখ্যা বেশি নয়, তাদের নামের তালিকাও দীর্ঘ নয়, কিন্তু এই 5-7 জনের হাতেই গত 15টা বছর দেশ লুণ্ঠিত হয়েছে। আমরা বিস্মিত, এদেরকে আমরা সবাই চিনি, কিন্তু তাদের সাথে আমরা কেউ কেউ আবার গলাগলিও করি। আজকে বাজেট ঘাটতি খুব বেশি নয়, আমরা সবাই বলছি আমাদের 28 লক্ষ কোটি টাকা 15.5 বছরে বিদেশে লন্ডার করা হয়েছে, পাচার করা হয়েছে। সেই পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই, কোনো প্রস্তাবনা নাই। ওই পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। এ টাকা আমাদের, এ টাকা জনগণের। এই টাকা ডাকাতি, চুরি করে, লুণ্ঠন করে নিয়ে যাওয়া হয়েছে। জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দিতে হবে, আর সম্পদের সাথে কালপ্রিটদেরকে ফিরিয়ে আনতে হবে। শুধু সম্পদ আসলো, কালপ্রিটরা থেকে গেল, তাহলে কিন্তু সঠিক শিক্ষা হবে না। ওদেরকেও ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে হবে, তাহলে বাকি আর কেউ কালো হাত জনগণের সম্পদের দিকে বাড়ানোর আর সাহস করবে না। আর এই বিষয়টা যদি উপেক্ষা করা হয়, তাহলে আগামীতে এর চাইতে বড় ডাকাত তৈরি হবে, এবং এরা ধরে নেবে যে এই নিয়ে মিডিয়ায়, সংসদে একটু চিল্লাচিল্লি হবে, কথাবার্তা হবে, তারপরে সব মালিশ, আর কিছুই থাকবে না। এখানে আমরা দৃশ্যমান কার্যকর পদক্ষেপ দেখতে চাই। এর জন্য সংশ্লিষ্ট দেশসমূহের সাথে এমওইউ, চুক্তি যা করতে হয়, আইনগত সকল পথ খুলেই আগাতে হবে, কিন্তু এই গতিটা যেন হরিণের গতি হয়, কচ্ছপের গতি না হয়। কারণ এই সম্পদ যত তাড়াতাড়ি ফিরে আসবে, রাষ্ট্র তত বেশি উপকৃত হবে, আমাদের বঞ্চনা দূর হবে। এই ব্যাপারে বিরোধী দল হিসাবে আমরা যাদের সাথে বসেছি, বিদেশের যে সমস্ত ডেস্টিনেশনে আমাদের এই টাকাগুলো গিয়েছে, আমরা তাদের সাথে পরিষ্কার কথা বলেছি, এই টাকা আমাদের, আপনারা ফিরিয়ে দিতে সাহায্য করুন। আমাদের সরকার যদি উদ্যোগ নেয়, তাদেরকে আপনারা সহযোগিতা করুন।
বিরোধী দল হিসাবে আরো যদি কিছু করার আমাদের থাকে বলবেন, সেটাও আমরা করব। আমরা দেশকে ভালোবাসি। সরকারি দল বিরোধী দল বড় কথা নয়। এখান থেকে অনেকেই বলেছেন যে আপনারা এত সমালোচনা করেন, একদিন তো আপনারা সাইড বদল করে এখানেও আসতে পারেন। আল্লাহ ভালো জানেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ ভালো জানেন ক্ষমতার পালা বদল কখন হবে, কারে দিয়ে হবে, কিভাবে হবে, তবে হবে, এটাই কথা। মাননীয় স্পিকার, এরপরে যে বিষয়টার উপর আমি গুরুত্ব দিতে চাই এটি হচ্ছে আমাদের স্বাস্থ্য খাত। একটি জাতিকে এগিয়ে নিতে হলে শিক্ষার পরেই স্বাস্থ্যের জায়গা। আমাদের স্বাস্থ্য খুবই খারাপ। আপনি নিজেও এগুলা প্রত্যক্ষ করেছেন। অবশ্য আপনার বোধহয় সুযোগ কম হয়, কারণ আপনি তো সিএমএইচ ট্রিটমেন্ট নেন। এটা তো আপনাদের জন্য স্পেশালি ডেজিগনেটেড। আমরা সেখানে যেতে গেলে হয়তো আপনাদের দোয়া নিয়ে যেতে হবে। কিন্তু আমাদের দেশে পল্লী স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বত্র একই চিত্র। ধারণ ক্ষমতার 3 গুণ রোগী টার্নওভার, আউটডোরে ইনডোরে সব জায়গায়। এমনকি লজ্জা লাগে যে মানুষ জীবন বাঁচানোর তাগিদে সুস্থ হওয়ার আশায় স্বাস্থ্য কেন্দ্রে যায়, হাসপাতালে যায়, সেই মানুষগুলো মাটির মধ্যে মেঝেতে শুয়ে আছে। কি করবে? হাসপাতাল কর্তৃপক্ষের তো এত বেড নাই, আবার রোগীকেও মানবিক কারণে ফিরাই দিতে পারছে না। তার চিকিৎসা এখনই দরকার। এখানে নতুন কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে। আমার এই ক্ষেত্রে সুস্পষ্ট অনুরোধ, যদি অবকাঠামো কোনো জায়গায় দুর্বল থাকে আগে তা মেরামতের দিকে গুরুত্ব দেন। যদি লজিস্টিক্স সাপোর্টের শর্টেজ থাকে, যদি না অবশ্যই আছে, আগে সেগুলা সংযুক্ত করেন। ম্যান পাওয়ার শর্টেজ আছে, আগে সেইটা দক্ষতার ভিত্তিতে পূরণ করেন। বিদ্যমান সেবা কেন্দ্র যেগুলো আছে, হসপিটাল যেগুলো আছে, এগুলাকে আগে মানে আনেন। আমি চিকিৎসা শাস্ত্রের একজন ক্ষুদ্র ছাত্র, বেশি দিন এই শাস্ত্রের সাথে থাকতে পারিনি। রাজনীতির ময়দানে চলে এসেছি, অল্প দিন সরকারি চাকরি করেছি। তারপরেও যা দেখি সমাজের একজন সাধারণ নাগরিক হিসেবে, আমাদের স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য আমাদের কোনো ভীষণ আমার কাছে ধরা পড়ে না। আমাদের চিকিৎসক যারা আছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কপি অ্যান্ড পেস্ট। আমরা বিদেশকে নকল করি, আমরা নিজেরা কোনো প্রযুক্তি উদ্ভাবন করি না। একই ক্রাইসিস এখানে, অথচ এটি হচ্ছে একটা শতভাগ ক্লিনিক্যাল ওরিয়েন্টেড শিক্ষা। এখানে বই মূল বিষয় নয়, এখানে পেশেন্ট মূল বিষয়। এই নিয়ে আমাদের কোনো ভীষণ আমার কাছে মনে হয় না। আমরা জোড়াতালি দিয়ে চলছি। এই স্বাস্থ্য ব্যবস্থাকে একটা ভিশনারি স্বাস্থ্য ব্যবস্থায় নিতে হবে, এবং এটি সম্ভব। আমাদের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই, পরিবেশের অভাব। এই পরিবেশটা নিশ্চিত করা হোক, আমি দোয়া করি এবং আহ্বান জানাই। এখানে আবার আর একটা বৈষম্য আছে। আমাদের কিছু রেগুলেটরি সংস্থা আছে স্বাস্থ্যে, তারা ইন্সপেকশনে যান, ইভালুয়েশন করেন, খুব গুরুত্ব দিয়ে খুঁটে খুঁটে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে ধরেন। কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোও ওই রকম ইন্সপেকশন করা, ইভালুয়েট করা তাদের একই দায়িত্ব। সেখানে তারা এটা করেন না। সেখানে মহাপাপ করেও সবাই বহাল তবিয়তে থাকে। সেখানে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয় না। এটা এখন নতুন না, ওই চলে আসতেছে ধারাবাহিক। ইনসাফ হচ্ছে। অপরাধ যেখানে, অপরাধ কন্ট্রোল করার দায়িত্ব সরকারের, সেখানে সমানভাবে দুইটাকে ট্রিট করতে হবে। এই দেশে সরকারি শিক্ষা ব্যবস্থায় বিদেশ থেকে ছাত্রছাত্রী আসার তেমন সুযোগ নেই, সার্কের একটু সুযোগ ছাড়া, এটাও খুব সীমিত। কিন্তু বেসরকারি
মেডিকেল কলেজগুলোতে বিপুল সংখ্যক বিদেশি ছাত্রছাত্রী এখানে আসে। এর মাধ্যমে দেশের স্বাস্থ্য ও শিক্ষাকে যেমন এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে, ঠিক তেমনিভাবে প্রচুর পরিমাণ রিমিটেন্স আর্ন করারও আমাদের সুযোগ রয়েছে। অতএব সমান তালে এই দুইটাকে যেন সার্ভিলেন্সে রাখা হয়, সেটাই হচ্ছে আমার দাবি। সম্প্রতি 8 দিন হসপিটাল নিয়ে এখানে কথা হয়েছে, অনেক কথা, আমি ওই সমস্ত তর্কে যাচ্ছি না। শুধু মানবিক একটা দল বিষয় সরকারকে বিবেচনায় নেওয়ার জন্য অনুরোধ করব। এই মেডিকেল কলেজটা, হাসপাতালটা একটা মেডিকেল কলেজের হাসপাতাল। এটার সাথে প্রায় 750 স্টুডেন্টের, মেডিকেল স্টুডেন্টের সম্পর্ক এবং প্রায় সমপরিমাণ নার্সের সম্পর্ক। এরা বই পড়ে ডাক্তার হতে পারবে না এবং কেবল বই পড়ে নার্সও হতে পারবে না। এদের রুগী লাগবে, হাসপাতাল লাগবে। তাদের কোনো বিকল্প অ্যারেঞ্জমেন্ট না করে এই হাসপাতাল যদি বন্ধ রাখা হয়, তাহলে এই ছাত্রছাত্রীদের ক্যারিয়ারের দায়িত্ব কে নেবে? অনুরূপভাবে বিদেশ থেকে পরবর্তীতে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আর কোনো ছাত্রছাত্রী ভর্তি হওয়ার কোনো আগ্রহ রাখবে না, বলবে মাঝপথে আমরা ব্ল্যাক আউট হয়ে যাব। এই সিদ্ধান্তহীন, অস্থিতিশীল ও অনিশ্চিত গন্তব্যে আমরা যাব না। তাতে কি দেশের লাভ হবে? এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছে, যারা মালিক পক্ষ আছে, সংগঠিত গঠনের জন্য আমরা সকলেই খুবই অনুতপ্ত, আমরা শোকাহত। সঠিক তদন্তের মাধ্যমে কারো দোষ প্রমাণিত হলে তার বিচার হোক, শাস্তি হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার যেটা দরকার, সময় বেঁধে দিয়ে সেটা করে এই হসপিটাল অতি সত্বর খুলে না দিলে এই সমস্ত জিনিস হুমকিতে পড়বে। এটা ঠিক, হয়তোবা তাদের কোনো দুর্বলতার কারণে এই ঘটনা ঘটেছে, কিন্তু এটাও ঠিক যে এখান থেকে লক্ষ লক্ষ মানুষ সেবা পেয়েছে এবং তারা এমন কিছু সেবার রেভিনিউ এখানে দিতে পেরেছে। আমিও একটা প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে জড়িত, আমি বলছি আমিও এটা দিতে পারি না, এর ধারে কাছেও আমি দিতে পারি না। তাদের ভালোকেও অ্যাপ্রিসিয়েশন দেওয়া হোক, আর তাদের কোনো অপরাধ থাকলে সেটাকেও বিবেচনায় নেওয়া হোক, কিন্তু আমাদের পদক্ষেপটা হোক মানবিক এবং যৌক্তিক। আমি বিশেষ করে মেডিকেল স্টুডেন্ট এবং নার্সদের তাদের একাডেমিক ক্যারিয়ার এবং জীবন বাঁচানোর জন্য আমি সরকারকে এ বিষয়টা গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য অনুরোধ করব। মাননীয় স্পিকার, সময় তো আমি বেশি নিয়ে ফেলছি, আর অল্প সময়ে আমি শেষ করব ইনশাআল্লাহ। প্রবাসীরা আমাদের সমাজের অংশ। এই প্রবাসীদের নিয়ে এখানে আমরা 1.5-2 ঘন্টা আলোচনা করেছি। সরকারি দল, বিরোধী দল, খুবই প্লিজেন্ট আলোচনায় আমরা অংশগ্রহণ করেছি। কিন্তু এই বাজেটে প্রবাসীদেরকে আস্থায় আনার, সম্মানিত করার বিশেষ কোনো উদ্যোগ আমার কাছে আমি লক্ষ্য করিনি। সেই আলোচনায় আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে প্রবাসীরা সরকারি দলের নয়, বিরোধী দলের নয়, তারা বাংলাদেশের। এই সংসদ থেকে একটা বিশেষ কমিটি বা টাস্ক ফোর্স করা হোক, যারা এই বিষয়গুলা নিয়ে মুখ পড়বে, দেশে দেশে তাদের সমস্যাগুলা চিহ্নিত করে তার সমাধানের চেষ্টা করবে। আমাদের প্রবাসীরা বিদেশে যাওয়ার সময় তার যেটুকু যোগ্যতা আছে, এই যোগ্যতার সাথে যেটুকু সামর্থ্য আছে সব উজাড় করে দিয়ে বিদায় হয়। জায়গা জমি বিক্রি করে, ধার দেনা করে যায়, হালের বলদ বিক্রি করে, এগুলা করে তারা বিদেশে যায়। এই যেতে গিয়ে তারাও বিড়ম্বনার শিকার হয়। মালয়েশিয়া একটা গুড হাব, যেখানে আমাদের প্রায় 20 লক্ষ লোক থাকে। সেই জায়গায় অতীতে অনেক কেলেঙ্কারি হয়েছে। সেখানে একটা কোম্পানি করে, নুরুদ্দিন আমিন, সে একটা কোম্পানি করে একটা সিন্ডিকেশনের মাধ্যমে 85,000-এ যেখানে একজন শ্রমিক ভাই যাওয়ার কথা, সেখানে তার কাছ থেকে নেওয়া হয়েছে 6-7 লক্ষ টাকা। এখনো সেইটা বহাল আছে। আমি এই গণতান্ত্রিক সরকারকে অনুরোধ করব, হাত দেন, ভেঙে দেন সিন্ডিকেট, খুলে দেন দুয়ার, চলে যাক শ্রমিক মাত্র 85,000 টাকায়। যারা জেলের ভিতরে আছে
তাদেরকে মুক্ত করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সফরে কথা বলেছেন, ধন্যবাদ। তারা মুক্ত হয়ে আসলে এবং যদি তারা সেখানে কাজ পায় আমরা খুব খুশি হব। এদের কোনো দোষ নাই, এরা বুঝে নাই কোনটা জালিয়াতি আর কোনটা সঠিক। দালালের খপ্পরে পড়ে তাদের ভাগ্যে আগুন জ্বলছে। এই দালালদেরকেও আইনের আওতায় আনেন, শাস্তির আওতায় আনেন। এই চেইনটা ভেঙে দেন, খান খান করে দেন। ওই চেইন রেখে মলম দিলে আমাদের কোনো লাভ হবে না, বারবার ফুসকা উঠতেই থাকবে। তাদের আরো অনেকগুলো সমস্যা আছে, আমি সেগুলার দিকে গেলাম না। আর মালয়েশিয়ায় শুধু প্রবলেম না, প্রবলেম সর্বত্র। এক জায়গায় হাত দিলে সব জায়গায় কভার হয়ে যাবে, এবং আমি বিশ্বাস করি এটা আনঅ্যাচিভেবল নয়, এটা অ্যাচিভেবল। এখানে দরকার সদিচ্ছা আর কঠোর পদক্ষেপ। আমরা সরকারের সাথে এই ব্যাপারে আছি। এই প্রবাসীরা আমাদের সম্পদ, তাদেরকে যেন আমরা যথাযথ সম্মান করতে পারি। আমি আবারও বলবো, গত সেশনে এই সেশনে যে ফ্রুটফুল ডিসকাশন হয়েছে, এর ভিত্তিতে কিছু একটা করেন, তাদের আস্থা ফিরে আসুক। যদি আমরা স্বচ্ছতা মেনটেন করতে পারি, আমাদের প্রবাসী ফ্লো আবার বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। আর না হয় মালয়েশিয়ার মতো বারবার বাধাগ্রস্ত হবে। এই খুলবে, এই বন্ধ হবে, দরজা খুলবে, জানালা বন্ধ হবে, জানালা খুলবে, দরজা বন্ধ হয়ে যাবে। এই বিপদ থেকে বের হয়ে আসা দরকার। মাননীয় স্পিকার, এখানে এই বাজেটে আমাদের 71-এর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের পূর্বের ভাতাটা বহাল রাখা হয়েছে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা কিছুটা বৃদ্ধি করা হয়েছে। আমি অনুরোধ করব সকলেরটা বৃদ্ধি করে দেন। প্রয়োজন সবার আছে। খেতাব যারা পেয়েছেন তাদেরকে তো জাতি আলাদা সম্মান করে, কিন্তু প্রয়োজনটা আছে সবার। এই জন্য সবাইকে এই জায়গায় সম্মানের জায়গায় আমরা নিয়ে আসি। গত 17.5 বছরে যত মানুষ জুলুমের শিকার হয়েছে, এমনকি 28 অক্টোবর থেকে, 28 অক্টোবর শুধু জামাতের লোকেরা নিহত হয় নাই, একদিনে 34 জন মানুষ বিরোধী দলের নিহত হয়েছিল। তার মধ্যে 14 জন জামাত ইসলামের, 20 জন বিএনপির। পল্টনের ঘটনাটা ছিল সবচাইতে লোমহর্ষক, হৃদয় বিদারক, অমানবিক, পাশবিক। এই জন্য এইটা রেকর্ডে গিয়েছে। তাদেরকেও এই মজলুমের তালিকায় এনে 17.5 বছরে যারা খুন এবং গুমের শিকার হয়েছেন তাদের সকলকে বিবেচনায় আনা দরকার। জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধাদের যে সম্মান দেখানো হয়েছে, বিগত সরকার এটা দেখিয়েছে। আমি অনুরোধ করব এটাকে আরো আপফোল্ড করার জন্য। এই সরকার যেন আরো নতুন কিছু ভালো যোগ করে এখানে, তাহলে এই দেশের মায়েদের গর্মে বেশি বেশি করে বীর জন্ম নেবে ইনশাআল্লাহ। যখন বীর মাতারা দেখবেন তাদের সন্তানদেরকে সম্মান করা হচ্ছে, তখন এই দেশ বীরের দেশে পরিণত হবে। এর সর্বশেষ ভিকটিম হচ্ছে শরীফ ওসমান হাদি। আল্লাহর দরবারে তারও শাহাদত কামনা করছে। এই সবগুলার শুধু সামাজিক মূল্যায়ন নয়, বিচারিক মূল্যায়ন হতে হবে। সব কালপিটদেরকে, সে যত বড় যত উচ্চ মাপের হোক, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু সরকারের এই 4 মাসে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিচারের যে গতি এই সমস্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং পরিবার আশা করেছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই এই বিচারে। এবং আমি বিশ্বাস করি আমাদের নেতৃবৃন্দ নিহত হয়েছেন বেশি, কিন্তু জনশক্তি, কর্মী তো নিহত হয়েছে বিএনপিরই বেশি। দল হিসাবে আপনাদের একটা দায়িত্ব আছে নিজ সহকর্মীদের উপর ইনসাফ করার। সরকার হিসাবে দায়িত্ব আছে সারা দেশবাসী মজলুমদের উপর ইনসাফ করার। সেই ইনসাফটা আপনারা নিশ্চিত করেন। আমরা ইনসাফের কিছু তারতম্য দেখছি, সহযোগিতার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। প্রথম দিকেই সরকারের পক্ষ থেকে কিছু অনুদান দেওয়া হয়েছে 2টা ঈদে।
একেবারে শেষ মুহূর্তে সময়ের কিয়ামত সময় গিয়ে আমাদেরকে বলা হয়েছে আপনাদের জন্য আছে, এ কাজটা করবেন না। সব জায়গায় সমাহারে দিবেন এবং একই সাথে সরকারি দল বিরোধী দল সবাইকে অবহিত করবেন। এটাকে তো আমরা খাবো না। হ্যাঁ, আমাদের দলের একজনের ব্যাপারে গতকালকে এখানে এক ভাই দাঁড়িয়ে কথা বলেছেন, আমরা তার ব্যাপারে দৃষ্টি দিয়েছি। এটা আমিও যদি হই তা আমাকে আপনারা নিন্দা করবেন, অসুবিধা নেই। কিন্তু জনগণের হক শুধু আমরা বিরোধী দলের এমপি এই কারণে যেন নষ্ট না হয়। প্রসঙ্গত বলতে চাই, প্রথম অধিবেশনের শেষ বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর আগে আমি একটু কথা বলার সুযোগ পেয়েছিলাম। যে এলাকার মানুষ আমাকে নির্বাচিত করে এখানে পাঠিয়েছে, মিরপুর কাফরুলের ঢাকা 15 আসনের মানুষ, তাদের কিছু সুখ দুঃখের কথা বলেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে আমাকে তার বক্তব্যে বলেছিলেন যে আপনার ওই বিষয়গুলো আমাকে আপনি দিয়ে সহযোগিতা করুন, তথ্য দিয়ে। আমি 4 দিনের মাথায় সেটা তার দপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পৌঁছেছি। এরপরে আবার কিছুদিন আগে একটা সফট রিমাইন্ডার দিয়েছি। হয়তো অনেক কাজের ভিড়ে চাপে তিনি এদিকে খেয়াল দিতে পারেননি, কিন্তু আমি যে একটা ভুল করে ফেলেছি, আপনার এই আশ্বাসের পরে আমি যে এলাকার জনগণকে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী এটার দায়িত্ব নিয়েছেন, আপনারা আশ্বস্ত থাকুন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম অবস্থাটা পানির জন্য কারবালার মতো, 1 ফোঁটা পানি পান করার সুযোগ দিন। পানির জন্য এখন ডেইলি সেখানে মানুষ বিক্ষোভ করে। আবার কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক যুগ সাজসে রাতের বেলা এরা পানির পাইপ কেটে বিভিন্ন জায়গায় তাদের পাওনাটা আদায় করে, অবৈধ পাওনা আদায় করে সেখানে পানির অবৈধ সংযোগও দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, এখন আর এই এলাকা আমার থাকে নাই, দায়িত্ব আপনি নিয়েছেন, এখন এই এলাকা আপনার। বদনাম সুনাম যা হবে আপনার হবে, আমি কিন্তু ভার মুক্ত। আমি বলে দিয়েছি যে উনি দায়িত্ব নিয়েছেন, এখন আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। আমি শুধু স্মরণ করাই দিলাম, এই একটি এলাকায় যদি প্রধানমন্ত্রীর কাছ থেকে বিরোধী দলের একজন ক্ষুদ্র সদস্য হিসাবে আমি ইনসাফ না পেয়ে থাকি, তাহলে সারা বাংলাদেশে বিরোধী দলের সদস্যরা কি পাচ্ছেন সেটা তো আমার আশা। তবে ধন্যবাদ জানাই মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীকে, তিনি সর্বশেষ একটা চিঠি এটাও কিয়ামতের আগে দিয়েছেন যে সকলের জন্য সমান, এই আপনাদের এলাকার অ্যালটমেন্ট আপনি যখনই দেন আপনাকে বিশেষ ধন্যবাদ, সমানভাবে দেওয়ার কারণে। এই সাম্যতাটাই চাচ্ছি, এইটাই মেনটেইন হোক সর্বক্ষেত্রে। মাননীয় স্পিকার, আমি সিলেটের মানুষ, একটা কথা সিলেটের ব্যাপারে বলতে হয়। সিলেট, উনি আবার হাফ সিলেটি, কাজে এখানে আমরা 1.5 জন 1+0.5। ঢাকা সিলেট যে মহাসড়ক 6 লেনের কাজ শুরু হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে, কিন্তু এটা দেখে মনে হচ্ছে এটা বোধহয় আগ্রার তাজমহল জাতীয় কিছু হবে। কত বছর লাগবে আমরা জানি না। গুইসাপের মতো হাঁটি হাঁটি এটার কাজ চলছে। প্রধানমন্ত্রী নিজেও কিন্তু এটা এক্সপেরিয়েন্স করেছেন, তাকে ধন্যবাদ। কারণ ওই রাস্তা দিয়ে চলতে গেলে বঙ্গোপসাগরে যাওয়ার দরকার নাই, ঢেউ দেখতে গেলে ওখানেই যাওয়া যথেষ্ট। এর একটা অবসান চাইছিলেন বসে, আমি আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করলাম। যোগাযোগ মন্ত্রী মহোদয় আছেন, মন খারাপ করবেন না, আপনাকে সাহায্য করার জন্য বলেছি। দক্ষিণ পশ্চিমাঞ্চল যশোর, খুলনা এবং সাতক্ষীরা, এই 3টা জেলার বিস্তীর্ণ এলাকা ওয়াটার লকড হয়ে আছে দীর্ঘদিন ধরে, এর কোনো সমাধান নাই। ফলে কৃষক, কৃষি সবকিছু হুমকিতে পড়েছে, এমনকি শিল্পও হুমকিতে পড়েছে। আমি অনুরোধ করব অগ্রাধিকারের ভিত্তিতে এই বিষয়টার প্রতি নজর দিন। আবার মাননীয় স্পিকার, আপনি এখানে না থাকলেও আমি বলতাম, আপনি টাকার কারণে বলছি, আপনি মন খারাপ করবেন না, আপনি লজ্জা নেবেন না, আপনি ভাববেন না যে আমি আপনাকে খুশি করার জন্য বলছি। আমি আমার দায়বোধের জায়গা থেকে, দেশের ভালোবাসার জায়গা থেকে বলছি। ভোলা দেশের সর্বদক্ষিণের জেলা, এই জেলাটি অন্য কোনো জেলার সাথে স্থলভাগে সংযুক্ত নয়।
এটাও একটা ওয়াটার লক জেলা, এটা বাংলাদেশের অংশ। তাদের অধিকার রয়েছে বাংলাদেশের অন্যান্য সকল জায়গার যোগাযোগ ব্যবস্থার যে সুবিধা তারা পেয়ে আসছেন, ভোলা এখন এটা পেতে চায়, এটা পাওয়া তাদের অধিকার। ভোলার এই সেতু শুধু ভোলাবাসীর কপাল পরিবর্তন করবে না, আল্লাহ তাআলা ভোলায় যে অপার সম্ভাবনা রেখেছেন, এই ভোলা গোটা বাংলাদেশের এক বিশাল অংশের চিত্র পরিবর্তন করে দিতে পারে। এই জন্য আমাদের নিয়ামতের খনি এই ভোলা যেন আর উপেক্ষিত না থাকে। এই ভোলার সেতুটা আসলেই এটি একটা সম্ভাবনার স্বপ্ন। এই সেতু বাস্তবায়ন হোক। আমার এই প্রস্তাবে সরকারি দল খুশি না, আমি কি করবো? আপনার দলই খুশি না। ওই তারা তো সেই রকম উষ্ণ অভিনন্দন জানালেন না। মাননীয় স্পিকার, আমি আরো আপনাকে আশ্বস্ত করছি, ভোলা আমার শ্বশুর বাড়ি নয়। কিন্তু ভোলা বাংলাদেশের অংশ। বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গাকে আমি বিশ্বাস করি এই 350 বা 348 জন সংসদ সদস্য অন্তরে ধারণ করেন, আমিও ধারণ করি। তাই আমার দায়বোধের জায়গা থেকে আমি কথাগুলো বলি। ভোলার উন্নয়ন পুরা দক্ষিণ অঞ্চলের উন্নয়ন বয়ে আনুক, আমি দোয়া করি। আর আমি কথা বাড়াচ্ছি না, অনেক সময় নিয়ে নিছি। আপনি আনলিমিটেড দিয়েছিলেন, আসলে আমি আনলিমিটেড করে ফেলেছি। এই দিক থেকে আওয়াজ আসছে তিস্তা মহাপরি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই আরেকবার। তার সফরের পরে অভিনন্দন জানিয়েছিলাম, আরেকবার অভিনন্দন জানাই। তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে তিনি শক্তিশালী বন্ধু দেশ চীনের সাথে কথা বলেছেন এবং পানি সম্পদ মন্ত্রী গতকাল তার বক্তব্যে আশ্বস্ত করেছেন যে ইনশাল্লাহ যে নামেই হোক কাজ শুরু হয়ে যাবে। আমরা নামের কাঙ্গাল নই, আমরা কামের কাঙ্গাল। কামটাই দেখতে চাই। নাম নিয়ে শেষ কথা বলে আমি বিদায় নেই। আমি সিলেটের মানুষ, চাকরি করেছি সুনামগঞ্জ, আমার বাড়ি মৌলভীবাজার, বিয়ে করেছি সিলেট জেলায়। 3টা জেলা আমার খাবার হয়েছে। তো সুনামগঞ্জে একটা শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় লোকেরা গড়ে তুললেন তাদের নিজের অর্থে এবং পরিশ্রমে। ভালো মানসম্মত একটা কলেজ, কিন্তু এমপ্রভুক্ত হয় না। এটা 96-2001 সালের সরকারের সময়। কোন সরকার ছিল এটা বুঝতেই পারছেন। তো মন্ত্রী মহোদয় এলাকার যিনি ছিলেন, তার একজন ঘনিষ্ঠ লোককে এলাকার লোকেরা ধরলো যে আমাদের এইটা একটু আপনি করে দেন। সে যখন গিয়ে বলল, তো উনি বললো ঠিক আছে করে দিব, এখানে আমার নাম থাকবে কিনা। ওই যে তাদের সাথে আলাপ করে দেখে লিডার, আর সে আলাপ করছে, লোকেরা খুব মন খারাপ করছে যে সব কিছু আমরা করলাম, ওনার নামে এখন কলেজ দিয়ে দিব, এটা কোন ধরনের ইনসাফ। তো তারা মন খারাপ করে পাকিস্তান আমলের এক সরপঞ্চের কাছে গেছে। তখন তো আর মেম্বার ছিল না, সরপঞ্চ ছিল। এই বৃদ্ধ লোকের কাছে গিয়ে বলছে যে ঠেকলে নাকি বৃদ্ধের কাছে আসতে হয়, আপনি একটু বুদ্ধি দেন, কি করব। আমাদের যুবকরা শুনে তো খেপে গেছে, বলে যে সারা জীবন আমাদের এমপিভুক্তি হওয়ার দরকার নেই, আমরা এইভাবেই চল। তো উনি বলে অসুবিধা নাই, ওই লোকটাকে দাওয়াত দাও যাকে তোমরা মাঝখানে ধরেছ, তার সাথে আমিও একটু বসতে চাই, তোমরাও থাকবা। তো ওই লোককে নিয়ে বসে বসে বলছে যে ঠিক আছে মন্ত্রী মহোদয় এত বড় একটা কাজ করে দিবেন, আর তিনি আশা করেছেন তার নামটা থাকুক, এরকম একটা সমন্বয় হতে পারে যে তারও নাম থাকবে, এলাকারও নাম থাকবে। তো যদি এটা তিনি মানেন তাহলে একটা সমাধানে আমরা যেতে পারি। সে খুশি হয়ে গেছে যে প্রস্তাবে তো অর্ধেক মিলল। সে গিয়া যখন মন্ত্রীকে বলছে, মন্ত্রী তার গাড়ে ঠাস করে একটা চপ বসাই দিচ্ছে। সে তো অবাক হয়ে গেল যে ভালো একটা প্রস্তাব নিয়ে আসলাম, উনি আমারে চোট দিলেন কেন। বলে যে তোর বাবারা কি বলছে তুই কি খেয়াল করেছিস, এলাকার নাম পাগলা। এখন যদি এলাকার নামের আগে আমার নাম হয় তাইলে অমুক পাগলা, আর যদি পরে হয়
তাইলে পাগলা অমুক, যা কিছুই লাগবে না, ওরা তোরা জুতার বাড়ি দিয়েছে, আমি এর বিনিময়ে এমপিও ভুক্ত করে দেব। আমি অনুরোধ করব আমরা যেন নামের পিছনে না দৌড়াই, আমরা যেন কাম নিয়ে পড়ে থাকি। ধন্যবাদ মাননীয় স্পিকার, কোনো ভুল হলে আমাকে ক্ষমা করবেন। প্রিয় দেশ এগিয়ে যাক, বাংলাদেশকে নিয়ে আমরা এগিয়ে যাই, যুবকদের স্বপ্নের বাংলাদেশ উপহার দেই এবং আমরা অতীতের গ্লানি থেকে বের হয়ে আসি। আল্লাহ হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।